নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বচসার জেরে ছুরি দিয়ে খুনের অভিযোগ। সরসোনা থানার এলাকার তালপুকুর রোডের ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। বচসার জেরে ছুরি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ। বচসার জেরে ছুরি দিয়ে খুনের অভিযোগ, ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। সরসোনা থানা এলাকার ঘটনায় আটক দুই। বচসা এবং বচসা থেকে ছুরির আঘাত, ছুরি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনায় গ্রেফতার দুই। সরসোনা থানা এলাকার তালপুকুর রোডের ঘটনা। অর্পিতার পর জামিন শান্তনু ব্যানার্জি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর শান্তনুর। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি শুভ্রা ঘোষ জামিন মঞ্জুর করেছেন। আমরা জানি গতকাল অর্পিতা মুখোপাধ্যায় জামিন হয়েছে এবং তারপরে জামিন হলো শান্তনু ব্যানার্জির। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর শান্তনুর। জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। কোনো তথ্য প্রমাণ লোপাট করা যাবে না, মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না, পাসপোর্ট জমা রাখতে হবে এমনটা নির্দেশ বিচারপতি। মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না নির্দেশ বিচারপতি। পাসপোর্ট জমা রাখতে হবে, শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে শান্তনু ব্যানার্জিকে। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি বলা হয়েছে আদালতের পক্ষ থেকে? মূলত তিনটি মুখ্য শর্তের জামিন নেওয়া হয়েছে ওনাকে। 1 নম্বর হচ্ছে 10 লক্ষ টাকার বন্ড, দ্বিতীয়ত পাসপোর্ট জমা রাখা এবং তৃতীয়ত হচ্ছে সাক্ষীদের প্রভাবান্বিত করা যাবে না। এই তিনটে শর্ত লঙ্ঘন হলে কিন্তু তিনি এই ইডির মামলাতে কিন্তু জামিন তার খারিজ হয়ে যাবে। তবে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেটা জানা গেল সম্প্রতি, যে আজকেই শান্তনু ব্যানার্জিকে বিশেষ সিবিআই আদালতে কিন্তু পেশ করা হবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে যুক্ত করার আবেদন নিয়ে। ফলে ইডি মামলায় তিনি জামিন পেলেও যদি আজকের বিশেষ সিবিআই আদালত তাকে সিবিআই মামলাতে ক্যাক করে দেয় বা যুক্ততা করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তিনি এক্ষুনি মুক্তি পাবেন না। এটা কিন্তু জানা গেল সম্প্রতি। ধন্যবাদ পল্লবদা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর শান্তনুর। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ফাঁকা আসনে ভর্তির নির্দেশ। রাজ্যের বেশ কিছু কলেজে স্নাতক স্তরে প্রায় 30% আসন ফাঁকা থাকার সিদ্ধান্ত উচ্চশিক্ষা দফতরের। 30শে নভেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের নিজস্ব অনলাইন পোর্টাল চালু করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ। যে খবরের দিকে নজর রেখেছি, 30শে নভেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে, এমনটাই জানানো হয়েছে।
নিজস্ব অনলাইন পোর্টাল চালু করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ফাঁকা আসনে ভর্তির নির্দেশ। বেশ কিছু কলেজে স্নাতক স্তরে প্রায় 30% আসন ফাঁকা। সুজয় ভদ্র ও শান্তনু ব্যানার্জিকে হেফাজতে নিতে চলেছে সিবিআই। ইডির পর এবার সিবিআই নিজেদের হেফাজতে নিতে চলেছে। এবার তাদেরকে গ্রেফতার দেখাতে চায় কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার দেখাতে চায় সিবিআই। ইডির পর এবার সিবিআই নিজেদের হেফাজতে নিতে চলেছে সুজয় কৃষ্ণ ভদ্র এবং শান্তনু ব্যানার্জিকে। এবার তাদেরকে গ্রেফতার দেখাতে চায় কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার দেখাতে চায় সিবিআই। সুজয় ভদ্র ও শান্তনু ব্যানার্জিকে হেফাজতে নিতে চলেছে সিবিআই। সুজয় ভদ্র শান্তনু ব্যানার্জিকে হেফাজতে নিতে চলেছে সিবিআই। ইডির পর এবার সিবিআই নিজেদের হেফাজতে নিতে চলেছে। এবার তাদেরকে গ্রেফতার দেখাতে চায় কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার দেখাতে চায় সিবিআই। আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হস্টেলে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ছাত্রের। টেকনোসিটি থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। মৃত ছাত্র মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার। হস্টেলে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ছাত্রের। টেকনোসিটি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? এটি খবর পাওয়া যাচ্ছে নিউ টাউনের যে আলিয়া ইউনিভার্সিটি তৃতীয় বর্ষের ছাত্রের কিন্তু ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়ায়। গতকাল রাত 8টা নাগাদ আলিয়া ইউনিভার্সিটির যে ছাত্রদের হোস্টেল আছে সেই হোস্টেলের 18 তলায় কিন্তু আব্দুর রহমান নামে তৃতীয় বর্ষের ছাত্ররা ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বন্ধু বান্ধবরা। এরপরই কিন্তু টেকনোসিটি থানায় পুলিশের খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তারপরেই কিন্তু তার বাড়ির লোককে খবর দেওয়া হয়। তার বাড়ির লোক এসে কিন্তু ময়নাতদন্তের যে প্রসিডিওর সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এরপরে কিন্তু প্রশ্ন উঠছে যে নিউ টাউনের মতো আলিয়া ইউনিভার্সিটির মতো জায়গায় এই যে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে কিন্তু যে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এই যেটা প্রেম ঘটিত কেস বলেই কিন্তু জানা যাচ্ছে। মূলত এই যে ছাত্রের আব্দুর রহমান তার বাড়ি হচ্ছে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। ধন্যবাদ শাকিল। কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। আসছি পরের খবরে। শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেছিল ফারুক। প্রমাণ লোপাটের জন্য মাটিতে পুঁতে দেয় দেহ। প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় অশান্তি, মুক্তি পেতে খুনের সিদ্ধান্ত প্রেমিকের। পুলিশের জেরায় দাবি অভিযুক্তের। প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হয়ে যাওয়ায় অশান্তি এবং প্রেমিকাকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রেমিক। তথ্য প্রমাণ লোপাট করতেই তার এমন পদক্ষেপ। পুলিশের জেরায় স্বীকার করেছে অভিযুক্ত প্রেমিক। পুলিশের জেরায় দাবি অভিযুক্ত প্রেমিকের। ফোনে রয়েছেন প্রতিনিধি
ফোনে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো পুলিশ সূত্রে কি কি জেরায় কি কি বলেছে অভিযুক্ত? বালিকার দেহ কিন্তু ময়নাতদন্তের জন্য কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্তের রিপোর্টে কি আসে সেটার দিকে যেমন নজর রাখছে পুলিশ, তার পাশাপাশি পুলিশ সূত্রে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি এই যে ফারুক, সে কিন্তু স্বীকার করে নিয়েছে ওই নাবালিকাকে তার সঙ্গে শারীরিক সম্পর্কের পর তাকে শ্বাসরোধ করে খুন এবং তারপর পুঁতে দেওয়ার যে অভিযোগ। যদি বিষয়টা বলি, কয়েকদিন আগেই কিন্তু এই নাবালিকা গত শুক্রবার ভোরে কিন্তু এই নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে ভীমপুর থানায় নিখোঁজ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অর্থাৎ অপহরণের অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। এই ফারুকের বিরুদ্ধে অভিযোগ করে পরিবার। অভিযোগের ভিত্তিতে ফারুককে যখন পুলিশ গ্রেফতার করে, গ্রেফতারের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে যে ওই নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়া হয়েছে। যদিও ফারুক সেই সময় পুলিশের কাছে দাবি করেছিল ওই নাবালিকাকে নিয়ে যখন সে পালাচ্ছিল, সেই পালানোর সময় কিন্তু ওই নৌকা ডুবে যে নৌকায় করে পাঠাচ্ছিল সেই নৌকা ডুবে নাবালিকার মৃত্যু হয়েছে। তারপর সে কি করবে সেটা বুঝতে পারছিল, তার কারণেই কিন্তু তাকে পুঁতে দিয়েছে এমনটাই প্রথমে দাবি করছিল। পরবর্তীতে যখন নাবালিকার দেহ উদ্ধার করা হয়, ঠিক তখনই দেখা যায় ওই নাবালিকার যখন দেহ উদ্ধার হচ্ছে তখন তার শরীর থেকে যে নিম্নাঙ্গের পোশাক তা কিন্তু ছিল না। পুকুর পাড়ে অর্থাৎ খালের পাড়ে সেই পোশাক উদ্ধার হয়। তারপরে পুলিশের সন্দেহ হয়। এরপর তাকে পুলিশ হেফাজতকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, তখনই কিন্তু ফারুক দাবি করেছে। তখন ফারুক যেটা জানায় তার সে জেরায় স্বীকার করেছে যে তাকে খুন করা হয়েছে। কিভাবে খুন সে যেমনটা জানাচ্ছে, এই নাবালিকার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু পরিবারের পক্ষ থেকে সেই সম্পর্ক মেনে নেওয়া হচ্ছিল না। আগামী বৃহস্পতিবার এই নাবালিকার অন্যত্র বিয়ে ঠিক করেছিল পরিবার। এই নাবালিকা বারবার তার সঙ্গে বিয়ে করার জন্য এবং তাকে পালিয়ে নিয়ে যেতে বারবার তাকে জোর করছিল। এমনকি না নিয়ে গেলে নাবালিকা আত্মহত্যা করবে এমনটাও কিন্তু হুমকি দিয়েছিল বলে এই জেরায় জানাচ্ছে এই ধৃত যুবক। তার যেটা বক্তব্য যে এরপরে কিন্তু সে ওই দিন রাতে ভোরে তাকে সেখান থেকে নিয়ে আসে, নিয়ে যে কলিঙ্গ বিল, সেই কলিঙ্গ বিল পার হয়। বিল পার হওয়ার পর ওপারে যায়, ওপারে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং শারীরিক সম্পর্কের পর কিন্তু নাবালিকা তাকে বিয়ের জন্য জোর করছিল। ঠিক যখনই বারবার নাবালিকা বিয়ের জন্য জোর করে তখনই তার থেকে মুক্তি পেতে কিন্তু তাকে প্রথমে খুন করে। এরপর তাকে সেখান থেকে বাগানে নিয়ে যায়। সেখানে পাশাপাশি একটা নির্মমার বাড়ি ছিল, সেই বাড়ি থেকে কোদাল উদ্ধার নিয়ে আসে। সেখানে তাকে মাটি খুঁড়ে প্রমাণ লোপাট করতে কিন্তু সেই দেহ পুঁতে দেয়। যদিও পরবর্তী পুলিশ তাকে গ্রেফতার করে সম্পূর্ণ বিষয়টি সামনে এসেছে এবং আজ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর কি আসে রিপোর্ট সেটাও একটা নজর রাখছে পুলিশ। তার পাশাপাশি তুমি এই মুহূর্তে পরিবারের পক্ষ থেকে কিন্তু যেটা দাবি করা হচ্ছে যে এই নাবালিকাকে একজনে একাধিক গণধর্ষণ করা হয়েছে এমনও কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি এই যে একজন শুধুমাত্র ফারুককে গ্রেফতার করা হলো, আরও তার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছে পরিবার। এই মুহূর্তে আগামী দিনে তদন্তে কি উঠছে সেটাই কিন্তু এখনো দেখার কিন্তু ইন্টারেস্টিং। ধন্যবাদ সন্তু। কথা বললাম প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে। নদিয়ার ভীমপুরে নাবালিকাকে খুনের ঘটনায় ময়নাতদন্ত কল্যাণী জেএনএম হাসপাতালে হবে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর। ফোনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো ইন্দ্রাণী, আজ সকালবেলায় পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া গেছে যে এই যে মৃত নাবালিকা যাকে উদ্ধার করা হয়েছে মাটি থেকে এবং মাটি খুঁড়ে যাকে উদ্ধার করা হয়েছে, যেখানে মানে কথা উঠছিল যে ফারুক মন্ডল নামে যে প্রেমিক সে তাকে খুন করেছে এবং তাকে ধর্ষণ করে খুন করেছে এমনই অভিযোগ করেছিল পরিবার। তারপরে তার দেহ উদ্ধার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। এরপর তাকে নিয়ে আসা হয়, সেই মৃতদেহ নিয়ে আসা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা ছিল। তবে বডি ডিকম্পোজ হয়ে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনা সামনে আসে এবং তারপরে যে সমস্ত কর্তব্যরত চিকিৎসকরা ছিলেন যারা ময়নাতদন্ত করবেন শক্তিনগর জেলা হাসপাতালে, তারা সিদ্ধান্ত নেন যে এখানে এই পরিস্থিতিতে এই ময়নাতদন্ত করা সম্ভব নয়। তাই পুলিশের সহযোগিতায় এই ময়নাতদন্ত করা হবে কল্যাণী জেএনএম হাসপাতালে। আমরা পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে পরিবারের পক্ষ থেকে, মৃতার পরিবারের পক্ষ থেকে কোনো রকম আবেদন করা হয়েছে যে এই ময়নাতদন্তের জন্য জেএনএম হাসপাতালে। তখন পুলিশ সূত্রে যেটা জানা যায় যে এখনো পর্যন্ত মৃতার পরিবারের তরফ থেকে ময়নাতদন্তের জন্য জেএনএম এর জন্য কোনো রকম কথা জানানো হয়নি। তবে পুলিশ মনে করেছে যে এই যে ডিকম্পোজ হওয়া বডি, এই বডিটাকে যদি সঠিকভাবে ময়নাতদন্ত করা দরকার হয় সেটা কল্যাণী জেএনএম যে হাসপাতাল রয়েছে সেখানে সম্ভব এবং সেখানে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। সেই কারণেই সেখানে নিয়ে যাওয়া হবে এই ময়নাতদন্তের জন্য মৃতদেহ। সেখানে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত করা হবে। শুধু তাই নয়, এবং পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। এরপরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে, কারণ যেহেতু ইতিমধ্যে পরিবার তরফে
পরিবারের তরফে ধর্ষণের অভিযোগ করা হয়েছে, গণধর্ষণের অভিযোগ করা হয়েছে, এবং কি কারণে মৃত্যু, অর্থাৎ গণধর্ষণের পরেই কি মৃত্যু নাকি ধর্ষণ হয়েছিল কিনা সমস্তটাই ময়নাতদন্তের পর জানা যায় বলে পুলিশ জানাচ্ছে। এখন সেই কারণেই দেহ নিয়ে যাওয়ার যে বন্দোবস্ত তা ইতিমধ্যে শুরু করেছে কৃষ্ণনগর একেবারে। পুলিশ জেলা। কিছুক্ষণের মধ্যেই সেই দেহ নিয়ে যাওয়া হবে কল্যাণী জেএনএম। ধন্যবাদ রূপম। প্রয়াগ চিটফান্ড আর্থিক দুর্নীতি কাণ্ডে ইডির অভিযান, জোকাও নিউ আলিপুরে ইডির অভিযান, জোকার একটি হোটেলে ইডির অভিযান, আলিপুরের শাহাপুরে ইডির অভিযান। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, ইডি অভিযান চালিয়েছে বেশ কিছু জায়গায়, কি জানতে পারছো এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়েছে? পর্যন্ত কোন রকম কোনো উদ্ধার বা বাজেয়াপ্ত করা জিনিসের খবর পাওয়া না গেলেও তোমায় জানিয়ে রাখবো, সাত সকাল থেকেই কিন্তু ইডির যে অভিযান, সেই অভিযান এখনো পর্যন্ত চলছে। ইডির যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং প্রথম পর্যায়ে যেটা দেখা যায় যে নিউ আলিপুরে, কলকাতাতে নিউ আলিপুরের শাহাপুরে একটি ফ্ল্যাটে, সেখানে কিন্তু সাত সকালে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু আসেন এবং তল্লাশি অভিযান শুরু করেন। তারপরেই দেখা যায় বেহালার জোকায়, সেখানেও একটি হোটেল অ্যান্ড রিসোর্টে সেখানেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে ইডির পক্ষ থেকে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রয়াগ যে চিটফান্ড, সেই চিটফান্ডের যে আর্থিক তছরূপ এবং আমানতকারীদের যে টাকা, সেই টাকা কিন্তু নয়ছয় করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইডির তরফ থেকে যে টাকা নয়ছয় করা হয়েছে, সেই অভিযোগেই কিন্তু ইডির তরফ থেকে আজকে যে তল্লাশি অভিযান, একাধিক জায়গায় সেই তল্লাশি অভিযান কিন্তু চালানো হচ্ছে। সাত সকাল থেকে এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান কিন্তু ইডির পক্ষ থেকে চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ শুভ্রজিৎ। আবাস তালিকায় নাম নেই প্রতিবাদে কুলপি ব্লক অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় যোগ্য প্রাপকরা বাড়ি পাচ্ছেন না। ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয় বলে জানা যাচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ফোনে রয়েছেন প্রতিনিধি মানস প্রধান। মানুষ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো ইন্দ্রাণী, তোমাকে প্রথম বলে রাখি যে গতকাল আবাস যোজনার নাম না ওঠার তালিকায়, সেই কারণে কিন্তু যে কুলপির যে ব্লক অফিস আছে, কুলপি ব্লক অফিসের সামনে কিন্তু ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখা আইএসএফ কর্মী ও কুলপি বিধানসভার একাধিক যে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু, কারণ তারা যেটা জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে বারে যতবারই কিন্তু আবাস যোজনার যে তালিকায় নাম তারা নথিভুক্ত করেছে, কিন্তু তাদের নাম কিন্তু সার্ভে করা হচ্ছে না। সেই কারণে কিন্তু গতকাল থেকে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকে যে আইএসএফ কর্মী ও কুলপি বিধানসভার যে এলাকার মানুষ। এর পাশাপাশি বলে রাখি যে কুলপি বিধানসভার যে বিধায়কের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, যেটা কুলপি বিধায়ক যেটা জানিয়েছে যে এটা হচ্ছে আবাস যোজনা যেটা তালিকায় নাম লেখা হয়েছে, সেটা হচ্ছে আগে থেকে নির্ধারণ করা হয়েছে। তবে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বা যারা হচ্ছে নাম রয়েছে, তাদেরকে যদি প্রকৃত যদি তারা প্রাপ্য হয়, তাদেরকে কিন্তু হচ্ছে ঘর দেওয়া হবে। এরপরে যারা পাবে না, তাদেরকে দ্বিতীয় লিস্টে পরে আবার তাদেরকে নাম তুলে দেওয়া হবে বলে এমনই জানিয়েছে কুলপি বিধায়ক। ইন্দ্রাণী, ধন্যবাদ মানুষ। কথা বললাম প্রতিনিধি মানস প্রধানের সঙ্গে। ঘুমন্ত অবস্থায় যুবকের গলা কেটে খুনের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের উত্তরপাড়া গ্রামের ঘটনার জেরে আটক করা হয়েছে স্ত্রীকে। পরকীয়ার জেরে খুন, প্রাথমিক অনুমান পুলিশের। ঘুমন্ত অবস্থায় যুবকের গলা কেটে খুনের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের উত্তরপাড়া গ্রামের ঘটনার জেরে আটক স্ত্রী। পরকীয়ার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। পূর্ব মেদিনীপুরের উত্তরপাড়া গ্রামের ঘটনা। ফোনে রয়েছেন প্রতিনিধি সমীরণ। সমীরণ, কি বলছে পরিবারের লোকজন? দেখো ইন্দ্রাণী, পরিবারের লোকজনের এই বিষয়ে কোনো আমরা এখনো পর্যন্ত মন্তব্য পাইনি। তবে প্রতিবেশীরা যারা রয়েছে
প্রতিবেশীরা কিন্তু যেমনটা জানাচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে পরকীয়ার কারণে। কারণ ওই যে যুবকের গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ, এবং পুলিশও প্রাথমিক সূত্রে যেমনটা জানাচ্ছে যে ওই যুবককে যে হত্যা করা হয়েছে এর পেছনে সম্ভবত পরকীয়া রয়েছে। সঠিক অনুমান না করলেও পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। তবে প্রতিবেশীরা যেমনটা জানাচ্ছে যে ওই যুবকের আগে একবার বিয়ে হয়েছিল, ওর একটি সন্তানও রয়েছে। ওই প্রথম পর যে স্ত্রী ও পালিয়ে যাওয়ার পর দ্বিতীয় বিবাহ করে অন্য একটি গৃহবধূকে, যে গৃহবধূকে তার পরিবারের লোকেরা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল, যে নিয়ে এই দ্বন্দ্ব শুরু হয় এবং বচসাও চলতো প্রায় এই বিষয় নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এই যুবকের খুন বলে আশঙ্কা স্থানীয় মানুষজনদের, এমনটা আমরা জানতে পারছি। ইন্দ্রাণী, ধন্যবাদ সমীরণ। কথা বললাম প্রতিনিধি সমীরণ সাহেবের সঙ্গে। অসামাজিক কাজের প্রতিবাদ করলে অস্ত্রের কোপ। নদিয়ায় গেদেতে সোমবার অস্ত্রের কোপ বাড়ির মালিককে, 24 ঘন্টা পর আজ মৃত্যু হয় বাড়ির মালিকের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ফোনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, কি পরিস্থিতি এবং কি বলছে পুলিশ? দেখো ইন্দ্রাণী, যেটা ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যে নীলকণ্ঠ বাবু যার মৃত্যু হয়েছে, তার পরিবারের অভিযোগ যে তার বাড়ির ওপর দিয়ে কিন্তু একাধিক দুষ্কৃতিমূলক কাজকর্ম, অসামাজিক কাজকর্ম সেই এলাকারই অচিন্ত বিশ্বাস এবং আরো এক ব্যক্তি তারা এর সঙ্গে যুক্ত, এবং তারা দিন রাত এরকম ঘটনা ঘটাতো, মদ্যপান করতো। তারই প্রতিবাদ করেছিলেন নীলকণ্ঠ বাবু, কিন্তু সেই প্রতিবাদের ফল পেতে হলো তার জীবন চলে গেল। এবং তারপরেই যেটা ঘটনা উঠে আসে যে এই নীলকণ্ঠ বাবুর ওপর কলকাতা থেকে একজনকে ডেকে নিয়ে এসে এবং এই দুজন, অর্থাৎ অচিন্ত বিশ্বাস এবং আরো একজন ব্যক্তি, তারা মারধর করে, তাকে এলোপাথারি কোপ মারে মাথায়। তারপর তাকে হাসপাতালে এবং কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, যে পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তবে কৃষ্ণনগর পুলিশ জেলা ডিএসপি শিল্পী জানিয়েছেন যে এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যে করা হচ্ছে, কারণ যে মৃত্যুর ঘটনা ঘটেছে তা একেবারে ঠিক নয়। কারণ এই ঘটনা এবং কোপানোর ঘটনাতে প্রথমেই গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তীতে এই যে মৃত্যুর ঘটনা, এর পেছনে যারা রয়েছে, কি কারণে মারা হলো এবং কি অসামাজিক কাজকর্ম করা হতো, এদের পেছনে আরো কোনো বড় চক্র রয়েছে কিনা, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে এবং অতি দ্রুত এই মামলা, এই যে ঘটনা, তার নিষ্পত্তি করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। জানি। ধন্যবাদ রূপম। ফেথ রেড কালচারের শিকার সল্টলেকের বাসিন্দা, টাকা না দিলে প্রাণে মারার হুমকি। মহিলাকে। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানতে পারা যাচ্ছে? দেখো, সল্টলেকের ব্লকের বাসিন্দা এক মহিলা বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেন যে লকডাউনের সময় তাদের দোকানে সান্নিক দাস নামে এক ব্যক্তি একটি সিকিউরিটি এজেন্সির ব্যবসা চালাতো। ওই অভিযুক্ত ব্যক্তি সেই সময় ওই মহিলার স্বামীকে একজন বডিগার্ড দিয়েছিলেন। তবে লকডাউন চালু হওয়ায় ওই ব্যক্তির ব্যবসা বন্ধ হয়ে যায়। এরপরই ওখান থেকে অভিযুক্ত যুবক বারংবার মহিলাকে কিন্তু ফোন করে বকেয়া টাকার জন্য হুমকি দিত। তো হুমকি দিতে থাকছে বলে কিন্তু অভিযোগ। এরপরেই কিন্তু দোকান এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দিচ্ছে। তারপরে কিন্তু বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছে ওই মহিলা। ইতিমধ্যেই কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধন্যবাদ শাকিল। কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। আসছে পরের খবরে, স্কুলের অফিসে ভাঙচুরের অভিযোগ। সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দুষ্কৃতীদের। সোনামুখী বিজে হাই স্কুলে ঘটনা, তদন্তে সোনামুখী থানার পুলিশ। স্কুলের অফিসে ভাঙচুরের অভিযোগ, সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দুষ্কৃতীদের। সোনামুখীর বিজে হাই স্কুলের ঘটনা, তদন্তে সোনামুখী থানার পুলিশ। সোনামুখীর বিজে হাই স্কুলের ঘটনা, তদন্তে সোনামুখী থানার পুলিশ। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। সৈয়দ, কি জানতে পারা যাচ্ছে, কারা জড়িত, কি বলছে স্কুল কর্তৃপক্ষ?
স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে যে গতকাল রাত্রে স্কুলের তালা ভেঙে, মানে সোনামুখী বিজয়া স্কুল, বাঁকুড়ার পরিচিত একটা হাই স্কুল, সেখানের নিরাপত্তার খাতিরে স্কুলের পক্ষ থেকে সিসিটিভি লাগানো হয়েছিল, কিন্তু সিসিটিভির হার্ড ডিস্ক চুরি করে এবং সিসিটিভির হার্ড ডিস্ককে নিয়ে ওরা হয়ে যায় দুষ্কৃতী দল। এবং স্কুল তরফ থেকে এখনো জানা যাচ্ছে যে আলমারিতে রাখা 1300 টাকা মানে এখনো পর্যন্ত ওদাও, এবং এখনো পর্যন্ত কি গেছে স্কুল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং সোনামুখী থানার পুলিশ পুরো বিষয়টা তদন্ত করছে যে কি কারণে এই চুরি করেছে দুষ্কৃতীর দলরা, হঠাৎ স্কুলে কেন চুরি, এই বিষয়ে পুরো তদন্ত করছে সোনামুখী থানার পুলিশ প্রশাসন। ধন্যবাদ সৈয়দ। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ফাঁকা আসনে ভর্তির নির্দেশ। রাজ্যের বেশ কিছু কলেজে স্নাতক স্তরে প্রায় 30% আসন ফাঁকা থাকার সিদ্ধান্ত উচ্চশিক্ষা দফতরের। 30শে নভেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের নিজস্ব অনলাইন পোর্টাল চালু করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ। তিরিশে নভেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে, উচ্চশিক্ষা দফতর এমনটাই জানিয়েছে। নিজস্ব অনলাইন পোর্টাল চালু করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানানো হচ্ছে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে? দেখো, তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের কলেজগুলিতে ভর্তির যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা জানি যে জুলাই মাস থেকে শুরু হয়েছিল এবং প্রায় 4 মাস অতিক্রান্ত হয়েছে। এখনো বহু কলেজে প্রায় 30% মতো সব মিলিয়ে আসন ফাঁকা রয়ে গিয়েছে, যেটা কিন্তু রীতিমতো চিন্তা। এবং উচ্চশিক্ষা দপ্তরের কপালে এই মুহূর্তে চিন্তার ভাঁজ। তারা চাইছেন ওই আসনগুলো ভর্তি হোক, যে কারণে এই বছরই প্রথম যে সেন্ট্রালাইজ কাউন্সিলিং সিস্টেম বা বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল যেটি খোলা হয়েছিল, সেটিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। এখন দেখা যাচ্ছে যে তারপরে বহু কলেজে আসন ফাঁকা রয়ে গিয়েছে বহু বিষয়। ফলত উচ্চশিক্ষা দপ্তর নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে, বলেছে যে যে কলেজে এই মুহূর্তে ফাঁকা আসন রয়েছে সেই কলেজ তাদের নিজস্ব যে অনলাইন পোর্টাল রয়েছে, অর্থাৎ এতদিন যাবৎ এর আগে যে অনলাইন পোর্টালে কলেজগুলো নিজস্ব যে পোর্টাল ছিল সেতে যে ভর্তি হয়েছে এই সেন্ট্রালাইজ পোর্টালের বাইরে, সেই পোর্টাল তারা ওপেন করে পুনরায় পড়ুয়া ভর্তি করাতে পারেন। কিন্তু আমরা যদি জানতে পারছি বহু কলেজে অনীহা প্রকাশ করেছে, তারা জানাচ্ছেন যে পোর্টাল খোলা মানে পয়সা অপচয়, সেভাবে সিটগুলো নাও ভরতে পারে। তবে উচ্চশিক্ষা দপ্তর চাইছে যে অবিলম্বে যাতে এই সিট ভরে যায় এবং আগামী 30শে নভেম্বর পর্যন্ত এই অ্যাডমিশন প্রসিডিওর চালাতে বলা হয়েছে। এখন দেখার যে এই বিজ্ঞপ্তি জারির পর আদতেও কলেজগুলোতে এই যে 30% যে আসন থাকার কথা বলা হচ্ছে সেটি কতটা পূর্ণ হয়। ধন্যবাদ শুভঙ্কর। সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। হাওড়া শিবপুরে সমবায় ব্যাংকের নির্বাচনে জয়ী তৃণমূল। 22টি জোনের 7টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। হাওড়া শিবপুরে সমবায় ব্যাংকের নির্বাচনে জয়ী তৃণমূল। ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানতে পারছো? দেখো, মন্ত্রী অরূপ রায় আজকে সাংবাদিক সম্মেলন করে যেটা জানায় যে সমবায় সমিতি নির্বাচনে বড়সড় সাফল্য করেছে। 22টি জোনের মধ্যে 7টি আসনে জয়লাভ করেছে। অর্থাৎ বিরোধীরা একেবারেই কোনো রকমে আসন প্রার্থী দিতে পারেনি, তার কারণে এই একটা বড়সড় জয়লাভ। এবং যেটা বলছে বারবার যে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের যেভাবে সংগঠন ভেঙেছে, হাওড়ায় কোনোভাবেই সেই সংগঠন নেই। এবং শিবপুর সমবায় ব্যাংকের যে নির্বাচন হলো সেই নির্বাচনে 22টি জনের মধ্যে 7টি আসনে জয়লাভ করেছে, বড়সড় জয়লাভ। তুমি জানো সদ্য যে বিধানসভা নির্বাচন হলো সেই নির্বাচনে ছয় তৃণমূল যেরকম রয়েছে, তার পাশাপাশি এই ক্ষেত্রেও দেখা গেল যে সমবায় ব্যাংকের যে নির্বাচন সেই নির্বাচনে প্রায়শই গন্ডগোল এবং
বড়সড় প্রতিদ্বন্দ্বিতা দেখা যেত আগে, কিন্তু বর্তমানে সেটা দেখা গেল না। একেবারে 6টি যেটা এই জয়লাভ করেছিল, তার পাশাপাশি এখানেও 22টা জনের মধ্যে পুরোপুরি 60টা আসনে জয়লাভ করলো এবং বিরোধী শূন্য বলেই আখ্যা দিলেন অরূপ রায়, যে বিরোধীরা এখানে মাথা তুলেই দাঁড়াতে পারছে না। এবং আগামী দিনে যে পুরসভা নির্বাচন আছে, তুমি জানো হাওড়া কোনো পুরসভা নির্বাচন হয়নি ইতিমধ্যে, সেই নির্বাচনেতেও তারা জয়লাভ করবে, সেটাই তিনি আজকে সাংবাদিক সম্মেলনে জানান। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। পথশ্রী প্রকল্পের রাস্তার বেহাল দশা। 3 মাসের মধ্যে রাস্তা থেকে উঠে আসছে পাথর এবং রাস্তার সংস্কার নিয়ে সমস্যা হয়েছে। মেনে নিলেন প্রধান। বসিরহাট মহকুমার হাটখোলা পালপাড়া রাস্তার বেহাল দশা। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রাস্তার বেহাল দশা কি বলছে প্রশাসন? দেখো, উত্তর 24 পরগনা হাসনাবাদ ব্লকে আমলানি গ্রাম পঞ্চায়েতের যে 3 কিলোমিটার পথশ্রী রাস্তা গত 3 মাস আগে তৈরি হয়েছিল, সেখানে প্রায় 3 কিলোমিটার রাস্তা বরাদ্দ হয়েছিল 51 লক্ষ টাকা। কিন্তু সংস্কার করার পরেই সঙ্গে সঙ্গে সেই রাস্তা কিন্তু 3 মাসের মধ্যে আবার পুনরায় বেহাল ও ভগ্নদশায় পরিণত হয়েছে। কোথাও চাং উঠে যাচ্ছে, কোথাও উইকের পিচ উঠে যাচ্ছে, কোথাও উঠে যাচ্ছে, যার কারণে সেখানে ছোট মাঝারি বড় যেসব গাড়ি যাতায়াত করে তারা সমস্যায় পড়ছে। অন্যদিকে প্রতিদিনের ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রীরা তারাও কিন্তু এই রাস্তায় গেলে দুর্ঘটনার মধ্যে পড়তে হয়। এই নিয়ে কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে ইতিমধ্যে ওই পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডল। তিনি বলেন, যেহেতু বিষয়টা আমি জানি না, এটা পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে ইঞ্জিনিয়াররা এসে এই রাস্তার কাজ দেখেছিল, অর্থাৎ সংস্কারটা করা হয়েছিল। পুরো বিষয়টা আমরা জানলাম। এই বিষয়টা আপনাদের আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠিয়ে দেবো, যাতে পুনরায় আবার ওই রাস্তা সংস্কার হয়। তার জন্য সব রকম ব্যবস্থা করা ইতিমধ্যে পঞ্চায়েত তরফ থেকে তারা একটা লিখিতভাবে জানাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, 3 মাসের মধ্যে পথশ্রী রাস্তা যেভাবে উঠে গেল, ইট বেরিয়ে গেল, কঙ্কালসাল চেয়ারে বেরিয়ে গেল, তাই নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন তুলে দিল সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। তারা চাইছে দ্রুত এই রাস্তা যাতে সারাই হয়, আবার পুনরায় নতুনভাবে সংস্কার করে যাতে সাধারণ পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয় তার ব্যবস্থা করুক অর্থাৎ প্রশাসন। সব মিলিয়ে এই নিয়ে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়েছে আমলানি গ্রাম পঞ্চায়েত। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জিত। পুকুর দখলকে কেন্দ্র করে উত্তেজনা। আকালপুর এলাকায় বাড়ি ও গাড়িতে আগুন লাগানোর অভিযোগ। আহত উভয় পক্ষের 7। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও বিশাল পুলিশ বাহিনী বলে জানা যাচ্ছে। পুকুর দখলকে কেন্দ্র করে উত্তেজনা। আকালপুর এলাকায় বাড়ি ও গাড়িতে আগুন লাগানোর অভিযোগ। ফোনে রয়েছেন প্রতিনিধি সব্যসাচী মণ্ডল। সব্যসাচী, কি পরিস্থিতি এখন? দেখো ইন্দ্রাণী, গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার একটি পুকুর, সেই পুকুর নিয়ে 2 পক্ষের মধ্যে বিবাদ। যার মধ্যে এক পক্ষ রয়েছে পরেশ সরকার, বিশ্বনাথ সরকার এবং বিমান সরকার। অন্যদিকে অন্য পক্ষ রয়েছে সুরজিৎ প্রামাণিক, মনোজ প্রামাণিক এবং লালচাঁদ প্রামাণিক। এদের মধ্যে কিন্তু বিবাদ। যেটা জানা যাচ্ছে যে পুকুর নিয়ে অশান্তি, সেই পুকুর কিন্তু ইতিমধ্যে বিচারাধীন রয়েছে। সেই পুকুরকে দখলকে কেন্দ্র করে এই পরিস্থিতি। যেটা জানা যাচ্ছে যে 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং এই যে পরেশ সরকার, বিশ্বনাথ সরকার, এদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গাজল থানার বিশাল পুলিশ বাহিনী। একটি দমকলের ইঞ্জিন আনা হয়েছে ঘটনাস্থলে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় পুলিশের টহলদারি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। জানি সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য সব্যসাচী? দেখো, পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই পুরো ঘটনা নিয়ে কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি এখনো গাজল থানায়। আজ যে ঘটনা, যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতির খবর পেয়ে কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
এই পুরো ঘটনার তদন্ত করা হবে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। ইন্দ্রাণী, ধন্যবাদ সব্যসাচী। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সমীক্ষক দল। আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে বিক্ষোভের মুখে সমীক্ষা না করেই ফিরতে হলো সমীক্ষক দলকে। বাঁকুড়া কোতুলপুর থানার ক্ষেত্রপালের ঘটনা। সমীক্ষক দল গিয়েছিল সমীক্ষা করতে আবাস যোজনা এবং তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হয়। সমীক্ষা না করেই ফিরে যেতে হয় দলকে। ফোনে রয়েছেন প্রতিনিধি মফিজুল হুদা। মফিজুল, কি অভিযোগ জানায় গ্রামবাসীরা? গ্রামবাসীদের একাধিক অভিযোগ যে এলাকায় বহু মাটির বাড়ি আছে, তারা বাড়ি পাচ্ছে না এবং আবাস দলের যে সমীক্ষক দল আজকে সকালে কতুলপুর ব্লকের গোগড়া ক্ষেত্রপাল পাড়ায় গিয়েছিলেন সার্ভে করতে, কিন্তু সেখানে সেই সার্ভে দলকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ যে সবাই সুবিধা মতো বাড়ি পাচ্ছে না, যাদের নির্দিষ্ট বাড়ির দরকার তারা পাচ্ছে না, অন্যত্ররা সুবিধা পাচ্ছে এবং ক্ষেত্রপাল পাড়ায় একাধিক কাঁচা বাড়ি আছে যাদের বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। এই ইস্যু নিয়ে সার্ভে দলকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এবং এলাকার মহিলারা যে আমাদেরও বাড়ি দিতে হবে, আমাদেরকেও সার্ভে তালিকায় আনতে হবে, এটাই তাদের দাবি বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে যে সমীক্ষক দল তারা কি জানায়? তাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আমরা কথা বলেছিলাম, তাদের বক্তব্য যে এই বিষয়ে যা বলার ব্লক প্রশাসন বলবে, তারা কিছু বলবে না, তারা কেবলমাত্র মোবাইল অ্যাপসের দ্বারা সার্ভে করছে, যে নামগুলি লিস্টে আছে সেই বাড়িতেই যে তারা সার্ভে করছে এবং অন্যত্র যাবার তাদের কোনো রকম অর্ডার নেই, তারা যে বাড়িগুলো লিস্টেড আছে সেই বাড়িতেই সার্ভের জন্য যাচ্ছে। সেক্ষেত্রে আবার তারা ফিরে আসবেন বা কবে আসবেন সে ধরনের কিছু জানিয়েছেন? না, এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছু জানা নেই। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে যে সার্ভে দল ছিল তারা ফিরে আসেন এবং কবে ফিরে পুনরায় ওই এলাকায় সার্ভে হবে সেই বিষয়ে এখন জানা যায়নি। ধন্যবাদ সৈয়দ। খড়দার বেআইনি পুকুর ভরাট রুখে দিলেন খোদ খড়দা পুরসভার চেয়ারম্যান নীলু সরকার। ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক কলোনি এলাকায় প্রকাশ্যে চলছিল চেয়ারম্যানের নাম ভাঙে পুকুর ভরাটের কাজ। পুকুর ভরাটের সেই ছবি কলকাতা টিভির হাতে। জমির মালিকের বিরুদ্ধে এফআইআর এর সিদ্ধান্ত চেয়ারম্যানের সামনে ভুল স্বীকার জমির মালিকের। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, চেয়ারম্যান গিয়ে খুদ রুখে দিলেন পুকুর ভরাটের কাজ, কি জানতে পারছো? সকালবেলা থেকে কিন্তু সেই যে জায়গা যেখানে খবর সম্প্রচার আমরাই প্রথম করেছিলাম কলকাতা টিভিতে, সেখানে চেয়ারম্যান পুকুর ভরাট ঢুকে দিয়েছিলেন। চেয়ারম্যান নির্দেশ দিয়েছিলেন যে পৌরকর্মীদের অবিলম্বে যে ভরাটে যে মাটি পড়েছে সেগুলো তুলতে হবে। যখন পৌরকর্মীরা সেই কাজ করতে আসে তখন কিন্তু ফের বাধার মুখে পড়ে এলাকাবাসী এবং যে জমির মালিক সে কিন্তু বলেন যে চেয়ারম্যান মুখে বলেছে, লিখিত কোনো পারমিশন দেয়নি, সুতরাং আমরা মানবো না, সুতরাং যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকবে, কোনো মাটি তোলা হবে না। তো এরপরেই কিন্তু দেখা যায় বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং যে পৌরকর্মী তাদেরকে কিন্তু শাসানি দেয় বাড়ির যে মালিক এবং এলাকাবাসীরা, সেই ছবি কিন্তু স্পষ্টত হয় এবং তারপরে কিন্তু ঘটনা সামাল দিতে বর্তমান এখন যে আপডেট পরিস্থিতি রয়েছে, রওড়া থানার পুলিশ আসে গোটা ঘটনার সামাল দেওয়ার জন্য। এখন গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যে রওড়া থানার পুলিশ এসে ওই যে জায়গা যেখানে উত্তেজনা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় কিন্তু নিয়ন্ত্রণে এনেছে রওড়া থানার পুলিশ। জয়ন্ত, চেয়ারম্যানের কি বক্তব্য, কি বলছেন তিনি? দেখো, চেয়ারম্যান পরিষ্কারভাবে বলছেন যে তার বক্তব্যের মতো স্পষ্ট করেছেন যে কোনো রকম ভাবে বেআইনি কাজ হবে না এবং বেআইনি কাজ হচ্ছিল বলেই চেয়ারম্যান নিজে সরজমিনে খতিয়ে দেখে খড়দা পৌরসভার আধিকারিকদের নিয়ে গিয়ে খতিয়ে দেখে কিন্তু বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরে এই ধরনের কেন হলো এই বিষয়ে কিন্তু খড়দা পৌরসভা যথাযথ পদক্ষেপ নিতে চলেছে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ জয়ন্ত। শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেছিল ফারুক। প্রমাণ লোপাটের জন্য মাটিতে পুঁতে দেয় দেহ। প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় অশান্তি, মুক্তি পেতে খুনের সিদ্ধান্ত প্রেমিকের। পুলিশের জেরায় দাবি অভিযুক্তের। শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। ফোনে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, পরিবারের কি বক্তব্য? এখনো পর্যন্ত পরিবারের যেটা বক্তব্য, যেহেতু এই খুনের ঘটনায় কিন্তু 3 দিন ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে, তার সেই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। পরিবারের যেটা দাবি, এই ঘটনার
গণধর্ষণের একটা অভিযোগ করছে পরিবার। তাদের যেটা বক্তব্য যে দীর্ঘ 3 দিন পেরিয়ে গেল, একজনের বেশি কেন গ্রেফতার করা হয় না, পুলিশ কেন এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না, এই ঘটনা তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। দেখো এখনো পর্যন্ত এই যে দেহ আর কিছু দেহ ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালের উদ্দেশ্যে, সেখানে কিন্তু ময়নাতদন্ত হবে, ভিডিওগ্রাফি করা হবে ময়নাতদন্তের সম্পূর্ণ বিষয়টি পুলিশি নজরদারিতে। এই ময়নাতদন্তের পর আবারও কি রিপোর্ট আসে, আদৌ কি গণধর্ষণ করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু তারপর পুলিশ নিশ্চিত হবে। সেই ঘটনার পর কিন্তু সম্পূর্ণভাবে পুলিশ আরো তদন্ত নামে সেটাই কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। কিন্তু তারপর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়, যেভাবে ওই যুবক ওই নাবালিকাকে পুঁতে রাখা হয়েছিল সেটি একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, ওই যুবক একা করেছিল এটা মানতে পারছে না পরিবার। তাই তাদের যেটা বক্তব্য যে এই ঘটনার সঙ্গে একাধিক জন যুক্ত রয়েছে এবং তাকে গণধর্ষণেরও অভিযোগ করছে পরিবার। যদি সেক্ষেত্রে সেটা হয়, পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করছে না কেন, সেই বিষয় নিয়ে বারবার প্রশ্ন তুলছে। পাশাপাশি তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। ইন্দ্রাণী, ধন্যবাদ সন্তু। নদীর ভীমপুরে নাবালিকাকে খুনের ঘটনায় ময়নাতদন্ত কল্যাণী জেএনএম হাসপাতালে হবে, ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং যে ঘটনা ঘটেছে, প্রেমিক সেই যে তার প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দেয় এবং সেই ঘটনার ময়নাতদন্ত হবে এবং ভিডিওগ্রাফি হয় বলে জানা যাচ্ছে। ফোনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, ময়না তদন্ত কি শুরু হয়েছে, কতদূর বলে জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, ইতিমধ্যে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল থেকে মৃত নাবালিকার দেহ সংরক্ষণ করে সেটা নিয়ে যাওয়ার যে বন্দোবস্ত, সেটা প্রক্রিয়া শেষ হয়েছে এবং সেই মৃতদেহ কিন্তু ইতিমধ্যে জেএনএম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছুক্ষণ পরে হাসপাতালে এই মৃতদেহ পৌঁছাবে, সেখানে ময়নাতদন্ত হবে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যেখানে ভিডিওগ্রাফি করা হবে এবং ঠিক এক্সপার্টরা থাকবেন বলে পুলিশ জানিয়েছেন। তার সঙ্গে পুলিশ আধিকারিকরা সেখানে থাকবেন এবং সব থেকে বড় কথা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত প্রক্রিয়া কারণ এই দেহ অর্থাৎ এই নাবালিকার মৃত্যু হয়েছে ধর্ষণ করে খুন নাকি অন্য কোনো ভাবে এই নাবালিকার মৃত্যু হয়েছে, সমস্তটাই খতিয়ে দেখা হবে এই ময়নাতদন্তে। তারপরেই মৃত্যুর আসল কারণ হবে এবং সেই প্রক্রিয়ার মধ্যে শুরু করে দেওয়া হয়, হয়ে যাওয়ার পরপরই দেহ জেনে করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই ময়নাতদন্ত। ধন্যবাদ রূপম। আরো এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।